একটা মেয়ের ঘরে প্রতি রাতে আসে এক জিন, যে বলে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার মুখোশের আড়ালে কি লুকিয়ে আছে। এই পৃথিবীর মাঝে কিছু ভালোবাসা আছে যেগুলো উৎস মানুষের হৃদয় নয়, জিনের আত্মায়। আজ আপনি শুনবেন এমন এক মায়াবী জিনের ভালোবাসার ঘটনা, যেটা প্রেম শুরু হলেও শেষ হয় ভয়ের এক অন্ধকারে। তো চলো গেছে এত কথা না বলে ডাইরেক্ট আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। এক গ্রামের নুসরাত নামে একটা মেয়ে রাত হলে ঘুমের মাঝে হেঁটে হেঁটে বাইরে যায়, কিন্তু সেই মেয়েটা জানেই না সে কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে। আপনারা হয়তো বলবেন, এ আর এমন কি? অনেকে তো রাতে ঘুমের মাঝে হাঁটা চলা করে। হ্যাঁ, আমি জানি, ঘুমের মাঝে অনেকে হাঁটা চলা করে, বাইরে যায়। কিন্তু নুসরাত শুধু হাঁটা চলা করে না, অনেক সময় সে বিশাল এক গাছে উঠে যায়, গাছের ডালে বসে থাকে। এছাড়াও সে আরও অনেক অস্বাভাবিক কাজ করে, যা সামনে জানতে পারবেন। ঘড়িতে তখন রাত 2টা। পাশের বাড়ির দরজায় ঠক ঠক করছে নুসরাতের মা। মধ্যরাতে দরজায় ঠক ঠক আওয়াজ পেয়ে দরজা খুলে নুসরাতের চাচা বলেন, আরে ভাবি, এত রাতে আপনি? কোনো সমস্যা হয়েছে নাকি? ওনার কথায় নুসরাতের মা বললেন, ভাই, নুসরাতকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুই একটু আয় না, সবাই খোঁজাখুঁজি করছে। কথাটা বলে চলে গেলেন নুসরাতের মা। এদিকে নুসরাতের চাচা লাইট নিয়ে বেরিয়ে পড়লেন বাইরে। ততক্ষণে আশপাশের অনেকেই বের হয়েছে খুঁজতে। মধ্যরাতে এক যুবতী মেয়ে কোথায় গেল? জঙ্গল, বাগান, বাঁশঝাড়, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না নুসরাতকে। এমন সময় একজন চিৎকার দিয়ে বললেন, এদিকে আসুন, সবাই এদিকে আসুন, নুসরাতকে পাওয়া গেছে। ও গাছের ডালে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। ওনার কথা শুনে সবাই দৌড়ে গিয়ে দেখে, সত্যি নুসরাত উঁচু একটা গাছের ডালে বসে আছে। গাছের নিচে গিয়ে লাইট মেরে সবাই ডাকছে ওকে। কিন্তু অবাক করা বিষয় হলো, নুসরাত কারো কথা শুনছে না, সে একমনে আকাশের দিকে তাকিয়ে আছে। এমন অবস্থায় নুসরাতের চাচা ওর বাবাকে বললেন, ভাইজান, এভাবে হবে না, দুজন গাছে উঠি, আর তোমরা নিচে কিছু একটা ধরে রাখো। সে চোখ মেলে তাকিয়ে বলল, আরে আমি এখানে কেন? সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? মা, কি হয়েছে আমার? নুসরাতের এমন কথায় সবাই বুঝে গেল এতক্ষণ যা ঘটেছে তার কিছুই জানে না নুসরাত। ও ভয় পাবে ভেবে চাচা বললেন, না মা, তেমন কিছু হয়নি। ভাবি, আপনি নুসরাতকে নিয়ে ঘরে যান। ওনার কথায় মা নুসরাতকে নিয়ে ঘরে চলে গেলেন। চাচা আর আশপাশের সবাই তখন বলতে লাগলো, এটা সাধারণ কোনো ব্যাপার না, এর আগেও এমন হয়েছে, এটা জিনগঠিত কিছু, নিশ্চয়ই কোনো জিন ধরছে ওকে। সবার কথায় নুসরাতের বাবা বললেন, এখন কি করব? কোনো কবিরাজকে কি আনবো? কোথায় পাবো ভালো কবিরাজ? তখন চাচা বললেন, ভাইজান, আপনি চিন্তা কইরেন না, আমার শ্বশুর বাড়ির ওদিকে এক তান্ত্রিক আছে, সে নাকি জিন পালে, জিন দিয়ে কাজ করায়। কালকে আমি খবর দিয়ে ওনাকে নিয়ে আসি। নুসরাতের বাবা রাজি হলেন, ঠিক আছে, তাই কর, কালকে ওনাকে ডাক। এই বলে তিনি আশপাশের সবাইকে বললেন, তোমরা এখন যাও, ঘুমাও, কালকে তান্ত্রিক আসলে দেখা যাবে কি হয়েছে আমার মেয়ে নুসরাতের। ওনার কথা মতো সবাই চলে গেল। এদিকে নুসরাতের বাবা ঘরে গিয়ে দেখলেন নুসরাত ও তার মা বসে আছে। বাবাকে দেখে নুসরাত বলল, বাবা, তুমি আমাকে কিছু বলছো না কেন? কি হয়েছে? বাবা বললেন, মারে, তুই কি সত্যি কিছু জানিস না? তুই কি জানিস না তুই রাতে বাইরে যাস, কখনো গাছে উঠিস? তুই সত্যি করে বলো তো আমাদের, তুই নিজে যাস নাকি কেউ নিয়ে যায়? নুসরাত কাঁপা গলায় বলল, বাবা, বিশ্বাস করো, আমি কিছুই জানি না, জানি না কিভাবে বাইরে যাই বা গাছে উঠি। আমি তো ছোট গাছে উঠতে পারি না, বড় গাছে উঠবো কিভাবে? আমি শুধু মাঝে মাঝে স্বপ্নে দেখি 7 জন জিন আমাকে ঘিরে বসে আছে, আমি শুয়ে আছি আর চারপাশে বসে আছে তারা। মেয়ের এমন কথায় নুসরাতের বাবা বললেন, তুমি রুমে যাও, আমি আর তোমার মা বাহির থেকে তালা দিয়ে রাখবো, তুমি চিন্তা করো না। আর নুসরাতের মা কালকে সন্ধ্যার আগেই সব কাজ শেষ করে ফেলবে, সন্ধ্যার সময়ে তান্ত্রিক আসবেন। তারপর দিন ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে তান্ত্রিক আসলেন। তান্ত্রিককে দেখে সবাই ভয় পেয়ে গেলেন। মাথা ভর্তি চুল আর মুখ ভর্তি দাড়ি, কেমন জানি দেখতে। তিনি বাড়িতে ঢুকতেই চারিদিকে অদ্ভুতভাবে কি জানি দেখলেন। তারপর বললেন, আপনার মেয়েকে নিয়ে আসুন। নুসরাত ভয়ে তান্ত্রিকের সামনে যেতে যাচ্ছে না। তার বাবা বললেন, মা, ভয় কিসের, আমরা তো আছি, তুমি যাও। নুসরাতের মা নুসরাতকে নিয়ে যেতেই হঠাৎ নুসরাতের শরীর থেকে একটা ছেলের কণ্ঠ বের হলো, তান্ত্রিক, তোকে কষ্ট করে ডাকার দরকার নাই, আমরা নিজের ইচ্ছায় হাজির হয়েছি, কি বলবি? তান্ত্রিক বললেন, কে তুই? এত সাহস তোর? তুই এই মেয়েটাকে কেন ধরছিস?
কেন ওকে বাইরে নিয়ে যাস? জিন বলল, যদি কিছুই না বলি কি করবি? তান্ত্রিক বললেন, আমার সামনে কেউ সাহস দেখাস না, তোকে আমি এখনই বন্দি করতেছি। এই কথাটা বলতেই জিন তান্ত্রিককে এমন একটা থাপ্পড় মারল, তান্ত্রিক কয়েক হাত দূরে গিয়ে পড়লেন। লোকজন ভয় পেয়ে একে অন্যের পেছনে দাঁড়ালো। তান্ত্রিক উঠে দাঁড়িয়ে বললেন, আমাকে আঘাত করছিস, তোকে আজই মেরে ফেলবো। এই বলে তান্ত্রিককে অদৃশ্য কারো থাপ্পড় খেতে দেখা গেল। তান্ত্রিকের গাল একদিকে যাচ্ছে, আবার আরেক দিকে ব্যথায় চিৎকার করছেন। দুজন লোক সাহস করে তান্ত্রিককে ধরে তুললেন। তান্ত্রিক বললেন, মাফ করবেন, আমি এই কাজটা পারবো না, আমি চলে যাচ্ছি। এই বলে কারো কথা না শুনে চলে গেলেন। তারপর হঠাৎ নুসরাতের গলায় আবার সেই ছেলে স্বর, শুনুন সবাই, কোনো তান্ত্রিক দিয়ে আমাদের তাড়ানো যাবে না। আমরা একজন না, আমরা 7 ভাই। এই মেয়েটাকে আমরা ভালোবাসি, আমরা এই মেয়েকে বিয়ে করব। সবাই হতভম্ব। 7 জন জিন একটা মেয়েকে বিয়ে করবে? জিন বলল, আমরা ওর কোনো ক্ষতি করব না, কিন্তু কাউকে ওকে বিয়ে করতে দিব না। খুব শিগগিরই আমরা ওকে বিয়ে করব। এই কথা বলেই তারা নুসরাতের শরীর থেকে বেরিয়ে গেল, আর আশপাশের গাছগুলো যেন একসাথে কেঁপে উঠল। নুসরাতের সামনে কি অপেক্ষা করছে, ওর ভবিষ্যৎ কি? সেই 7 জিন নুসরাতের শরীর থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই আশপাশের গাছগুলো কাঁপতে শুরু করে। জিনগুলো বের হতেই নুসরাত জ্ঞান হারিয়ে পড়ে যায়। সবাই মিলে ওকে ধরে ঘরে নিয়ে আসে। জ্ঞান ফেরানোর পর আশপাশের সবাই যে যার বাড়িতে ফিরে যায়। নুসরাত তখন জিজ্ঞেস করে, আমি জ্ঞান হারালাম কিভাবে? আমার কি হয়েছিল? আর তান্ত্রিক কোথায়? সে কি জিন ছাড়াতে পেরেছে? মায়ের মুখে সব ঘটনা শুনে নুসরাত নিজেও অবাক। মানে 7টা জিন আমার পেছনে লেগে আছে। এমন অবস্থায় নুসরাতের বাবা চাচাকে বলেন, এখন কি হবে ভাই? তান্ত্রিক তো ভয়ে পালিয়ে গেল, অনেক আশা নিয়ে ওকে এনেছিলাম, এখন আমার মেয়েটার কি হবে? এটা তো 1 জন 2 জন না, 7টা জিন। চাচা বলেন, ভাইজান আমিও অবাক, ওই তান্ত্রিকের তো অনেক নাম ডাক শুনেছিলাম, আর সে কিনা জিনের থাপ্পড়ে ভয়ে পালিয়ে গেল। তবে ভয় পাওয়ার কিছু নেই, আমরা অন্য কোনো হুজুর বা কবিরাজ নিয়ে আসব। মেয়ের এমন অবস্থায় তো চুপ করে বসে থাকতে পারি না। বাবা বলেন, হ্যাঁ, তারা তো বলেছে ওকে বিয়ে করবে, আমি তা কোনোভাবেই হতে দেব না। আমি কালই একজন হুজুর বা কবিরাজ নিয়ে আসব। এই বলে তারা আবারও কবিরাজ খোঁজাখুঁজি করতে লাগলেন। অনেক খোঁজার পর একটি হুজুর কবিরাজ পেলেন। ওই কবিরাজকে তারা সবকিছু খুলে বললেন। কবিরাজটা বলল, আমি বুঝতে পেরেছি, কালকেই যাব আমি। পরের দিন ওই কবিরাজটা নুসরাতের বাসায় যায়, আবারও নুসরাতকে ডেকে ওই জিনগুলোকে হাজির করলো। জিনরা জবাব দেয়, তুই কি শুনিসনি? আমরা এই মেয়েটাকে বিয়ে করব। যাকে বিয়ে করব তাকে ছেড়ে যাই কিভাবে? তোর হুমকি শুনতে আসেনি, চলে যায় এখান থেকে, নইলে তোর বংশ ধ্বংস করে দেব। লেগে গিয়ে কবিরাজ নুসরাতের গালে একটা থাপ্পড় বসিয়ে দেন। অবশ্য সেটা আসলে জিনদের উদ্দেশ্যেই। তারপর জিনরা বলে, তোর এত বড় সাহস, তুই আমাদের গায়ে হাত তুলিস? তোকেও মেরে ফেলতে পারি এখনই, কিন্তু তা করব না, তোকেই তিলে তিলে শেষ করব। একথা বলেই তারা চুপ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে কবিরাজ টের পান যে হাতে থাপ্পড় মেরেছিলেন সেটা অবশ হয়ে গেছে। ডান হাত একদম শক্তিহীন, নাড়াতে পারছেন না। তখন তিনি বুঝতে পারেন তিনি কি ভুল করেছেন। ভয়ে তিনি জিনদের কাছে কাঁদতে কাঁদতে বলেন, আমাকে মাফ করে দিন, আমি এখনই চলে যাচ্ছি। আমার যা ক্ষতি করেছেন, দয়া করে আমার পরিবারের ক্ষতি করবেন না। এই বলে তিনি সেখান থেকে পালিয়ে যান। তারপর নুসরাতের শরীর থেকে জিনরা আবার কথা বলে সবাই চলে যান এখান থেকে, আর কেউ যেন এই বাড়িতে না আসে। সবার ভয়ে সবাই ছত্রভঙ্গ হয়ে যায়। নুসরাত তখন জ্ঞান হারিয়ে পড়ে। মা বাবা মিলে তাকে ঘরে নিয়ে গিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। হুঁশ ফেরার কিছুক্ষণের মধ্যে তারা অনুভব করেন কেউ একজন দরজার দিকে এগোচ্ছে। সবাই তাকিয়ে দেখে প্রথমবারের মতো সেই 7 জিন মানুষ রূপে নুসরাতের ঘরে ঢুকছে। সবাই লম্বা সাদা জুব্বা পরা, চেহারায় আলো, চোখে ভয়ানক দৃঢ়তা। তাদের দেখে মা বাবা আর নুসরাত একে অন্যকে জড়িয়ে ধরে কাঁপছে। তখন সবচেয়ে বড় জিনটা বলেন,
আপনাদের মানা করেছিলাম, তবুও কেন কবিরাজ নিয়ে এলেন? আমাদের বিষয়ে কোনো ধারণা নেই আপনাদের। আমরা যা বলি তাই করি। আমরা নুসরাতকে বিয়ে করবই। জিনের ভালোবাসা কি সত্যি একতরফা, নাকি এর পেছনে লুকানো আছে অন্য এক রহস্যময় পরিকল্পনা? জানতে হলে চোখ রাখুন পরবর্তী পর্বে। তো গাইস, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারো। আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। তো গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।